করণগঞ্জ যাইতে জয় বাংলা নামক একটা বাজার আছে। ওই জয় বাংলা বাজার আর খরিচা বাজারের মাঝামাঝি দেখি যে বিকট একটা শব্দ হইল গাড়িতে। বিকট একটা শব্দ হওয়ার কারণটা কি, তখন আব্বার বললাম যে দেখো আব্বা কি শব্দটা হইল, গাড়িটা কেন সাইড কর দেখতেছি। পরে সাইড করলাম, সাইড করার পরে দেখি যে এই ভিতরে যে শিলি দেওয়া ছিল ওই শিলিটা লাশের ফাইটে গেছে। ওই ফাইটে যাওয়ার ফলে এই বিকট শব্দটা হয়েছে। তখন ওখানে তো আর গাড়িতে তেমন ব্যবস্থাও নেই, সুতাও নেই যে ওই লাশটাকে আবার শিলি করবো। তখন দেখা গেছে পাটের যে সাধারণ সুতাগুলো আমরা সবসময় গাড়িতে রাখতাম, ওগুলা দিয়ে ভালো করে আবার পেস্টেজ দিয়ে লাশের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার পরে ওই লাশের কাজের সঙ্গে জড়িত হয়ে যায়। সকালে বাবার সঙ্গে মর্গে যাই। মর্গে গেলে ওখানে লোকজনের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়। তখন ওই মর্গের ডুম ছিল এই জামাল জাড়া বয়স্ক লোক, তারপরে ছিল এই মনসুর ভাই। না, ওনারা এখন আর নাই, কিন্তু জীবিত আছেন, কিন্তু ওনারা কাজ ছেড়ে দিচ্ছে প্রায় অনেক বছর হয়েছে। আমার বাবাই তো মারা গেছে প্রায় 11 বছর। তখন কাজ ছেড়ে দিচ্ছে। তখন ওই আমার কাজের শুরুটাই হয়েছে ওই গুড়চরের পচা লাশটা দিয়ে। তখন নিয়ে যাওয়ার পরে পোস্টমর্টেম হয়। তখন ছিল পারানো গাড়ি, প্যাডেল চালিত। হ্যাঁ, প্যাডেল চালিত। তখন আসলেই বিষয় হচ্ছে কি, যে শুরুতে বললাম যে কখনো একটা বাবা মা কখনো চায় না যে একটা সন্তান বেহালাইনে যাক বা মা বাবার কষ্ট বুঝুক, যে পরিশ্রম একটা মা বাবা সন্তানের জন্য কতটুকু পরিশ্রম করে। তখন এখান থেকে প্রায় এই সিগুল দিয়ে গেলাম 36-37 কিলোমিটার রাস্তা সম্ভবত হবো। হ্যাঁ, আমার সঙ্গে আমার বাবা। তখন ওই লাশটা যখন পোস্টমর্টেম করা হয়, তখন লাশটা তো এমনিতেই পচনশীল। তখন দাড়ি দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে গেলাম। তখন আর রাস্তাঘাট ছিল একটু ব্যতিক্রম থাকার ফলে যখন ভ্যান গাড়ি দেওয়া আমার বাবাকে বসায় বা লাশটাকে এই গাড়িতে শোয়ে নিয়ে যায়, ওই আপনার কি পর্যন্ত যাইছি আমাদের এখানে আবার করণগঞ্জ যাইতে জয় বাংলা নামক একটা বাজার আছে। ওই জয় বাংলা বাজার আর খরিচা বাজারের মাঝামাঝি দেখি যে বিকট একটা শব্দ হইল গাড়িতে। বিকট একটা শব্দ হওয়ার কারণটা কি, তখন আব্বার বললাম যে দেখো আব্বা কি শব্দটা হইল, গাড়িটা কেন সাইড কর দেখতেছি। পরে সাইড করলাম, সাইড করার পরে দেখি যে এই ভিতরে যে শিলি দেওয়া ছিল ওই শিলিটা লাশের ফাইটে গেছে। ওই ফাইটে যাওয়ার ফলে এই বিকট শব্দটা হয়েছে। তখন ওখানে তো আর গাড়িতে তেমন ব্যবস্থাও নেই, সুতাও নেই যে ওই লাশটাকে আবার শিলি করবো। তখন দেখা গেছে পাটের যে সাধারণ সুতাগুলো আমরা সবসময় গাড়িতে রাখতাম, ওগুলা দিয়ে ভালো করে আবার পেস্টেজ দিয়ে লাশের বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার পরে ওই লাশের লোকজন বলতেছে যে না, এটা তো দেখা গেছে সম্পূর্ণ একেবারে ফাইটে গেছে, তো নারী বুড়ি সব কিছু হয়ে গেছে। তখন করতে চাইতেছে না কেউ আর কি, লাশটার সামনেও আসতেছে না, বা এই মসজিদ থেকে মোয়াজ্জেম সাহেবরে খবর দিচ্ছে, কেউ ধোয়াইতেও আসতেছে না। একেবারে বিকট একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি তখন। তারপর আব্বা বলতেছে যে ওনারা বলতেছে যে এই চাচা, এখন এটা তো এরকম পরিস্থিতি হয়ে গেছে, এখন আপনি সাজেস্ট করেন যে এটা কিভাবে কি করব। তখন আব্বা বলতেছে যে দেখেন সব কিছুই সম্ভব,
তো এই লাশটাকে যদি আপনারা আমরা যদি সব কিছু করে দিয়ে যাই, আমাদের এক্সট্রা একটা চার্জ দিতে হবে। আপনার যখন লোকজন বাড়ি ছিল, নদী থেকে আব্বা মেডিকেল নিয়ে আসছে, তারপরে মেডিকেল থেকে আবার আপনার এই সিগুল দিয়ে আসবে, তখন 12,000 টাকা আসে কন্ট্যাক্ট নিছে। নেওয়ার পরে ওইটা তো তার আলাদা আনা নেওয়ার, যেটা বাড়ি পর্যন্ত পৌঁছে দিব সেটা। তখন আব্বা বলছে যে এটা সব কিছু করে দিতে পারবো, টাকা 6,000 লাগবে। ওই সময় 6,000 টাকা? হ্যাঁ, ওই সময় 6,000 টাকা। ওই সময় 6,000 টাকা, আর এখন বর্তমান 26-এ মনে করেন যে 60,000 টাকা হইব। আচ্ছা। তখন ওনারও রাজি হইল। লাস্ট যখন এই পরিস্থিতিতে হয়েছে, লাস্টটাকে তো একটা না একটা ব্যবস্থা করতে হইব, তখন আব্বার কথায় ওনারা রাজি হয়েছে। পরে আব্বা বললো যে যান, আপনারা গরম পানি করেন, যা যা করণীয় ওইগুলো সব কিছুই করেন, আমরা ব্যবস্থা করে দিতেছি। তখন তো লাশ যখন ফাইটে গেছে, ওখানে খাটিয়ে নামাইছি, তখন আমার নিজের ভিতরে কেমন লাগতেছে, আমি এটাকে কিভাবে ধরবো বা কিভাবে কি করবো। তখন আব্বা বলতেছে যে দেখ, একটা সময় এই যে মৃত ব্যক্তিটা আজকে কেউ সামনে আসতেছে, আসতেছে না, অত আত্মীয় স্বজনের অভাব নেই, 12 গ্রামের মানুষ একখান হয়ে গেছে, হাজার হাজার মানুষ এই মানুষটা দেখার লিগে। তখনও কিন্তু নিজের ভিতরে অনুমতি লাগতেছে, আসলে মানুষের জীবনটা তো 2 দিনের, কি আছে জীবন, সেও তো আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, তারে ধরতে আমার অসুবিধাটা কোথায়। তারপর আল্লাহর নাম লয়ে মনে করেন যা বাপুতে ওই লাশের মধ্যে লাগিয়ে বললাম। তখন এই যে খেরের পুঁজি ছিল, খেরের পুঁজি থেকে খের নিয়ে ডলা মাজা করিয়া মনে করেন যে পরিষ্কার করিয়া দিয়ে আসলাম। ওইটা কি আলম ভাই, মানে আপনার আব্বা যে সাথে ছিল, মানে ওটা কি আপনার আব্বা কি গাড়িতে বসা ছিল? হ্যাঁ, গাড়িতে বসা ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই সময় আপনি যে প্রথম কাজটা করলেন, ওইটা কি প্রথম কাজ ছিল? ওইটা আমার বাবার সময় আমার প্রথম কাজ ছিল। আচ্ছা, বাবার সাথে ওটা প্রথম কাজ? হ্যাঁ, আমার বাবার সাথে ওইটাই আমার প্রথম কাজ ছিল। ওই যে বললাম না যে এই কাজটাতেই নিতে সময় দেখা গেছে, তখন তো এই নদীটা ছিল অনেক ভয়ঙ্কর, অনেক উঁচা স্থান ছিল। তখন একটা মানুষ মনে করেন যে নিজের শরীর নিয়ে হেরে উঠতে পারতো না, তখন একটা লাশ নিয়ে তো উঁচা পর্যন্ত কিভাবে উঠবো। এই তখনই আব্বা চিন্তা ভাবনা করে দেখছো যে না, এখানে একটা লোক লাগবো, আবার বাহিরগত কেউ আসবেও না বা এগুলো প্রশাসনে ধরেও না। ওই তখন দেখা গেছে যে আমি যেন যাই, ওই আমাকে ভয়ভীতি দেখানোর জন্য 2জন কনস্টেবল নিয়ে গেছিল আমাকে ধরে নিয়ে। এটা তো মানে আপনার বাবার সাথে, মানে আপনার প্রথম যে ইনকামটা হইলো, যে লাস্টটা কাজ করে, ওইটা টাকাটা কি করছে? না, সেটাই তো, এটা বললাম না যে কাহিনীটা অনেক লাম্পা। তখন মনে করেন যে ওই লাশ দোয়ানির কাজটা সম্পূর্ণ শেষ করে গুরুস্থানে লাশ নামিয়ে দেওয়ার আগ পর্যন্ত ওই কাজ শেষ করে আসার সময় তখন নিজের ভিতরে অনুভূতি কাজ করছে। ওই যে বাবাই বলতো যে একটা প্যাডেল চালিত গাড়ি 10 কিলো, 15 কিলো, 20 কিলো চালাইলে কেমন কষ্টটা হয়, তখন আমি নিজের ভিতরে অনুভব করতে পারছি। ওই দিন আপনি কয় কিলোমিটার চালাইছিলেন? ওই যে বললাম না, ওই 35-36 কিলোমিটার হইব, গেছি আবার আসছি লাস্ট নিয়ে। হ্যাঁ, তখন আবার নিজের ভিতরে খারাপ লাগছে। আমার বাবার বয়স হয়েছে, সেই এই বয়সেও দেখা গেছে যে এই প্যাডেল চালায় কত দূর দূরত্ব যায়, আর সেই কামাই আমরা খাই। তখন নিজের ভিতরে আরও অনুভূতিটা অন্যরকম হয়ে গেছে যে না, এটা বাবা যা করতেছে আসলে আমাদের ভালোর জন্যই করতেছে। এই তখন দেখা গেছে যে যেহেতু কাজে লাগিয়ে পড়ছি, তখন বাবাকে একটু রিল্যাক্স করতে দিই। কারণ চিনমেট্রি সেক্টর এখানে এই ব্রিজের এখানে একটা 8 বছরের মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন আমাদের এই থানার সামনেই আপনার এই চরিশুর দিয়া নদী পার হলেই চরিশুর দিয়া একটা বাচ্চা 8-9 বছরের অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তখন তার দেহের 300% আর কি একেবারে চাকার সাথে মিশে যায়। তখন আব্বার কাছে সংবাদ আসছে, তখন তো আর আমি ফোন চালাই না। তখন আব্বার কাছে সংবাদ আসছে যে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। তখন ওই আমার বাবার ধারণা হলো যে আমাকে কাজটা কীভাবে শেখাবে। তখন আমাকে একাই পাঠিয়ে দেয়, যা এমনখানে একটা কাজ হয়েছে,
আমার কাছে সংবাদ আসছে কাজটা করে দিয়া। তখন গেলাম, যাওয়ার পরে একাই করলাম। গাড়ি নিয়ে গেছে। হ্যাঁ, আমার বাবার কথা হইলো যে এতদিন আমি করলাম, এখন অভ্যাস করতে হইব। তখন একাই? ঠিক আছে, হ্যাঁ। তখন গুরুত্বপূর্ণ কাজ যেগুলা, ওগুলাতে আবার বাবার সঙ্গে যাইছি, যে ওগুলা তো আর আমার দ্বারা তো সম্ভব না। এটা যদি ছোট কাজ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ছোট কাজ যখন এটা, তারপরেও কাছাকাছি এই কোতোয়ালি থানা থেকে ব্রিজ প্রায় 1 কিলোর মতো হইব। ওই তখন কইতেছিল যে এটা তুই গিয়া শেষ করে দিয়া। তখন গেলাম, যাওয়ার পরে কাজ সম্পূর্ণ শেষ টেস করে দিয়া বাসায় আসলাম। পরে বলতে বইটাই পাইছো? আমি কই না। ওই দেখ তোর তো কবে থেকে বলতেছি যে কাজটা শিখ, শিখলে তোরই ভালো হইব। প্রশাসনিক কাজ সকল দিক দিয়ে সহযোগিতা পাবি, বা আরও অনেক কিছু, যে তো আত্মীয় স্বজন বলতে কেউ কিছু নাই। একটা বাহিরগত ক্ষতি হোক বা বাহিরগত কেউ ক্ষতি করতে চাক, এই জিনিসটা থেকে সেফ থাকবি। ওই তখন বাবারাও তাই আইসা বললাম যে থাক, বাবা যা করে তো আমার ভালোর জন্যই করে। তখন সব কিছু বাদ দিলাম, বন্ধু বান্ধব সব টোটালি সব বাদ। তখন এই যে বাবার সঙ্গে থাকি, থাকার পরে দেখা গেছে অনেক দিন যাবৎ বাবার সঙ্গে মিলেমিশে কাজ করি। করার পরে যখন বাবাই বুঝতে পারছে যে না, ছেলে এখন সব কিছুই বুঝে, বা এই সব